নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব 2 রাত 3 দিনের কালিম্পং ও কার্শিয়াংয়ের একটি ট্যুর প্ল্যান। কলকাতা থেকে কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, এই সকল তথ্য নিয়েই এই ভিডিও। এছাড়া কালিম্পং ও কার্শিয়াং ভ্রমণের বিস্তারিত বিবরণ 4টি পর্বের মাধ্যমে আমাদের এই চ্যানেলে আগেই শেয়ার করেছি। যদি এখনও দেখে না থাকেন তাহলে ওপরে দেওয়া আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আমাদের এবারে যাত্রা শুরু হয়েছিল ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে স্লিপার এসি ভলভো বাস চেপে। সারা রাত জার্নি করে ভোরবেলা আমরা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হই। আপনারা চাইলে হাওড়া ও শিয়ালদা থেকে রাত্রের উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেন ধরে ভোর এনজেপি স্টেশনে পৌঁছে সেখান থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা হতে পারেন। এখন বাজে সকাল 8টা বাজতে 5 আর আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছি। একদম কারেক্ট টাইম থেকেও 5 মিনিট আগে অ্যাডভান্স আমাদের কিন্তু শিলিগুড়িতে ঢুকিয়ে দিয়েছে লোকনাথ বাস সার্ভিসের ভলভো 9600S। আমরা সকাল সকাল শিলিগুড়ি পৌঁছে এনবিএসটিসির বাসে চেপে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা শিলিগুড়ি থেকে ও এনজেপি স্টেশন থেকে শেয়ার কার বা পার্সোনাল গাড়ি ভাড়া করেও কালিম্পং পৌঁছে যেতে পারেন। শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে কালিম্পংয়ের দূরত্ব হচ্ছে গিয়ে 65 কিলোমিটার। তো আমরা জার্নি করছি হচ্ছে গিয়ে এনবিএসটিসির বাসে। তো এনবিএসটিসির বাস ভাড়া হচ্ছে গিয়ে 110 টাকা প্রতিজন শিলিগুড়ি থেকে কালিম্পং অবধি। পাহাড়ি পথে 2 থেকে আড়াই ঘন্টা জার্নি করে আমরা যখন কালিম্পং গিয়ে পৌঁছালাম ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা ছুঁই। কালিম্পং বাস স্ট্যান্ডের আশেপাশে থাকার জন্য অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু আমরা কালিম্পংয়ের বিখ্যাত মর্গ্যান হাউসে থাকবো বলে অনলাইনে রুম আগে থেকেই বুক করে রেখেছিলাম। তাই বাস স্ট্যান্ড থেকে একটি ট্যাক্সি ভাড়া করে মর্গ্যান হাউসের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। স্ট্যান্ড থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম মর্গ্যান হাউসের জন্য। আমাদের ট্যাক্সি ভাড়া পড়ছে 200 টাকা। তো এখান থেকে 4 কিলোমিটার না, 4 কিলোমিটার 15 মিনিট লাগবে বললো। তো 200 টাকায় আমরা মর্গ্যান হাউসে পৌঁছে যাবো। মর্গ্যান হাউস ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অন্তর্গত একটি ট্যুরিস্ট প্রপার্টি। এটার বুকিং লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা এসেছি 12টা নাগাদ, চেক ইন করেছি এখানে। তারপরে লাগেজ রেখে ফ্রেশ হয়ে একেবারে লাঞ্চ সেরে এখন আফটার লাঞ্চ আমরা একটু হাঁটতে বেরিয়েছি। সামনে কিছু দেখার আছে কিনা পায়ে হেঁটে দেখে নেব। বাংলোটা কিন্তু খুব সুন্দর। এটি মিস্টার জর্জ মর্গান তার গ্রীষ্মকালীন আবাসের জন্য এই বাংলোটি এখানে বানিয়েছিলেন। এই কালিম্পংয়ে উনি এবং ওনার স্ত্রী থাকতেন। তো তাদের গত হওয়ার পর এই বাংলোটি এখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের অধীনে রয়েছে। তারা খুব সুন্দরভাবে বাংলোটিকে সাজিয়ে গুছিয়ে ট্যুরিস্টদের জন্য রেডি করে রেখেছেন। তো এখানে শোনা যায় যে মিসেস মর্গান নাকি মাঝে মাঝে দেখতে বেরোন যে যারা ট্যুরিস্ট এখানে আছেন তাদের আতিথেয়তা ঠিকমতো হচ্ছে কিনা। এটা একদমই শোনা কথা, আর্টিকেলে পড়া। তো আদেও কি এই ব্যাপারে কিছু আছে কিনা সেগুলো আমরা আজকে এক্সপিরিয়েন্স করব, আপনাদেরও দেখাবো। কিন্তু সবথেকে বড় কথা, বাংলোটা কিন্তু সত্যি সুন্দর, খুবই সুন্দর। আমাদের খুব ভালো লেগেছে। খুব সুন্দর সাজানো গোছানো বাগান রয়েছে সামনে, ওয়েল ডেকোরেট, সব কিছু খুব সুন্দর। এখন বিকেলবেলা মর্গ্যান হাউস থেকে আমরা বেরিয়ে এই মর্গ্যান হাউসের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। সামনেই হচ্ছে কি দূরবীন মনাস্ট্রি, যেটি কিন্তু কালিম্পং সাইট সিনে দেখানো হয়। তো আমরা পায়ে হেঁটেই যাবো বলে ঠিক করলাম। পৌঁছে গেছি আমরা দূরবীন মনাস্ট্রির সামনে। ওই যে পিছনে দেখা যাচ্ছে দূরবীন মনাস্ট্রি। এইখানে হচ্ছে গিয়ে আর্মির একটা প্লেগ্রাউন্ড রয়েছে, এখানে ফুটবল খেলা হচ্ছে, বাস্কেটবল খেলা হচ্ছে। আর ঠিক এই প্লেগ্রাউন্ডের পাশেই হচ্ছে গিয়ে ওই দেখা যাচ্ছে দূরবীন মনাস্ট্রি। এই রাস্তা দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যায়, আর পিছনে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে গিয়ে গাড়ি চলে যায় ওই রাস্তা দিয়ে। এইখানে নামলে কিন্তু আপনার হেঁটে যেতে হবে, সিঁড়ি মোটামুটি ধরুন 20-22টা মতন সিঁড়ি ভেঙে উঠতে হবে। আর যদি একদম
গাড়ি নিয়ে যেতে চান তাহলে গাড়ি কিন্তু পিছন দিক দিয়ে উঠে যাবে। যারা হেঁটে আসবেন মর্গ্যান হাউস থেকে তারা কিন্তু একটা আর্মি এরিয়ার মধ্যে দিয়ে হেঁটে আসতে হয়, যেখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই আমি কিছু দেখাতে পারলাম না। জাস্ট এসে এখানে পৌঁছাবেন আর এইখানেই কিন্তু আপনারা দূরবীন মনেস্ট্রি দেখতে পাবেন। ঠিক মর্গ্যান হাউসের উল্টো দিকেই একটা আর্মি ক্যাফে আছে, এখন সেখানে এসেছি কফি খেতে ইভিনিংয়ের। তো ক্যাফে বন্ধ হয়ে যায় 4টের সময়, এখন শুধু কফি পাওয়া যাচ্ছে আর কিছু পাওয়া যাচ্ছে না ক্যাফেতে, আর আমরা 3জনই বসে আছি আর ক্যাফেতে কেউ নেই। এইটা হচ্ছে কি ঠিক একজন আর্মি যে গলফ ক্লাব বা গলফ গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের একদম লাগোয়া। এটাও কিন্তু এই গলফ গার্ডেনটাও কিন্তু দেখাতে নিয়ে আসে কালিম্পং সাইট সিনে। এটার এন্ট্রি কিন্তু নেই, এই গলফ গার্ডেনের কিন্তু ঢোকার এন্ট্রি নেই, এখানে শুধু আর্মি পার্সন ছাড়া অ্যালাউ নয়, সিভিলিয়ানরা ঢুকতে পারে না। তো এই বাইরে থেকেই দেখতে হয়। কালকে সকালে আমি বাইরে থেকে আপনাদের এটা দেখাবো। এখন কফি খাই, গরম গরম কফি দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো কফি খাই, তারপরে মর্গ্যান হাউসে ঢুকবো। এখন বাজে সন্ধ্যা 6টা। এখন বাজে রাত 9:16। আমাদের ডিনার কমপ্লিট, আর শুতে যাওয়ার আগে আমরা এখন একবার পুরো মর্গ্যান হাউসকে চক্কর মারছি, কোথাও কিছু আছে কি না, কী আছে দেখার একটা চেষ্টা চালাচ্ছি। আপাতত তেমন কিছু ফিল তো আমরা করিনি, বুঝতেও কিছু পারিনি। তো কিছুক্ষণ পাইচারি করে তারপর রুমে গিয়ে একটা ডিপ স্লিপ দেবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে 22শে জানুয়ারি 2024 সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আবার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে জাস্ট রেডি হব ব্যাপার, তখন তোজো বাইরে ঘুরছিল গার্ডেনে। তোজো দৌড়ে গিয়ে বললো আসো আসো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো আমরা কোনো রকমে রেডি হয়ে এসে এখানে এসে দাঁড়িয়েছি, অ্যান্ড আমার ডান দিকে কাঞ্চনজঙ্ঘা আর আমার বাদিকে মর্গ্যান হাউস, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি। বাট কাঞ্চনজঙ্ঘা কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে আমি জানি না, একটু অস্পষ্ট হয়েছে, বাট চোখে কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। মানে সকালটা একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দৃশ্য দিয়ে শুরু হয়েছে। আমরা জাস্ট মর্গ্যান হাউস থেকে চেক আউট করে এখন বেরোলাম, আর এবার আমরা কালিম্পং সাইট সিনের জন্য বেরিয়েছি। মর্গ্যান হাউস থেকে চেক আউট করে বেরিয়েই কিছু দূর এগোতেই এক আঙ্কেলজিকে পেয়ে গেলাম গাড়ি নিয়ে। তো তার গাড়িতেই আমরা কন্ট্যাক্ট করে নিলাম যে আমরা কালিম্পংয়ের বাকি যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো আমরা করব। আমাদের আজকের সাইট সিনের প্রথম পয়েন্টে আমরা চলে এসেছি। ফার্স্ট স্টার্ট করছি আমরা বুদ্ধা পার্ক থেকে। এটা রোডের ওপরেই একটা পার্ক, এই পার্কটায় বুদ্ধদেবের একটা মূর্তি রয়েছে আর সাইডে একটা ছোট নার্সারি রয়েছে। এই বুদ্ধা পার্কের ভেতরে কিন্তু ঢোকার কোনো অপশান নেই, নার্সারির ভিতরে ঢোকা যায়। তো চলুন নার্সারিটাও ঘুরে দেখাচ্ছি আর বুদ্ধা পার্কটাও আপনারা দেখাচ্ছি। এই পিছনে হচ্ছে গিয়ে নার্সারি অল্প কিছু গাছই এখানে দেখা যাচ্ছে, বাইরে থেকেই সব দেখা যাচ্ছে। আর উপরে একটা স্ট্যাচু আছে, এই স্ট্যাচুটার জন্য ঢুকতে 20 টাকা করে টিকিট আছে। তো আমরা ঢুকছি না,
ম্যাক্সিমাম লোকই কেউ ঢুকছে না। তো এই বাইরে থেকেই সব দেখা যাচ্ছে, তার জন্য 20 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে ঢোকার কিছু নেই। তো চলুন এর পরের পয়েন্টে আবার যাওয়া যাক। আজকের দিনের আমাদের দ্বিতীয় পয়েন্ট, গুরু পদ্মসম্ভবার মূর্তি বা স্ট্যাচুর সামনে আমরা চলে এসেছি। পিছনে আমার দেখতে পাচ্ছেন বিরাট মূর্তি, দেখতে কিন্তু অসাধারণ, আর পরিবেশটাও এখানে কিন্তু খুব সুন্দর। আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে গিয়ে হনুমান টকে। সেই পিছনে হচ্ছে গিয়ে হনুমানজির মূর্তি দেখা যাচ্ছে। হনুমান টকের অপোজিটে রয়েছে একটা শেরোবালি মায়ের মন্দির। তো আমরা এখন শেরোবালি মায়ের মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, শেরোবালি মায়ের মন্দির দর্শন করব। পিছনে হচ্ছে আমার ডেলো ট্যুরিস্ট লজ, এখানেও কিন্তু থাকা যায়, যেরকম মর্গান হাউসে আমরা ছিলাম এরকম এটাও কিন্তু এরকম একটা ট্যুরিস্ট লজ, এখানে থাকতে পারেন আপনারা। বুকিং কিন্তু জিটিএ হাট থেকে হয়, যেটা বুক করার, এই ডেলো পার্ক বুক করার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওখানে কিন্তু ফোন করে আপনারা বুক করতে পারেন, এখানে থাকতে পারেন। ডেলো পার্কে থেকে ডেলো পার্কের এই পরিবেশটাও কিন্তু এখানে থেকে এনজয় করতে পারেন। ডেলো পার্কের বাইরে থেকে ম্যাগি ও মোমো সহযোগে সেদিনের লাঞ্চ সেরে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। ডেলো পার্ক দেখে আমরা এখন এসেছি সাকিয়া মনেস্ট্রিতে। বিরাট বড় এই মনেস্ট্রি, আর এখানে কিন্তু আবাসিক ঘর প্রচুর, যে বাচ্চারা পড়াশোনা করে মনেস্ট্রিতে থেকে তাদের থাকার জন্য অনেক রুম বানানো রয়েছে, বিরাট রুম নাম্বার করে দেওয়া রয়েছে, বিরাট এরিয়া জুড়ে এই মনেস্ট্রিটা। এখন আমরা এসে পৌঁছেছি মঙ্গলধাম মন্দিরে। সাধারণত এটা কিন্তু কালিম্পং সাইট সিনের মধ্যে থাকে না, তো আমি রিকোয়েস্ট করে বলেছি মঙ্গলধাম মন্দির দেখিয়ে দিতে, তো মঙ্গলধাম মন্দিরে নিয়ে এসেছি। বিরাট বড় এই মন্দির, তো চলুন ভিতরে যাওয়া যাক, মন্দির দেখা যাক। মঙ্গলধাম ঘুরে এলাম ভিতরের মন্দির থেকে। রাধাকৃষ্ণের মন্দির, গোপালের একটা মূর্তি আছে, আর কৃষ্ণের পুরো জীবনচক্রের গল্প এখানে মডেল আকারে সাজানো রয়েছে। ভিতরটা কিন্তু বেশ বড় এবং বেশ সুন্দর, মানে খুবই ভালো লাগলো ভেতরে ঢুকে, রাধাকৃষ্ণের মূর্তি দেখে এবং মন্দিরে গোপালের একটা বিগ্রহ দেখে। তো কালিম্পংয়ে আসলে আমরা অনেকেই এই জায়গাটা আসি না বা মিস করি, তো এবার কিন্তু কালিম্পং আসলে এই মঙ্গলধাম আসাটা মাস্ট, নিশ্চয়ই আসবেন, খুব ভালো লাগবে। কালিম্পংয়ের সাইট সিন করে আমরা প্রথমে তো ভেবেছিলাম কালিম্পংয়ে নাইট স্টে করে যাব, তারপরে প্ল্যান চেঞ্জ করে ভাবলাম যে কার্শিয়াং চলে যাব। তো তারপরে আবার প্ল্যান চেঞ্জ করে ভাবলাম যে সোজা চলে যাব দার্জিলিং, দার্জিলিং থেকে বেরিয়ে চলে যাব কালকের কার্শিয়াং হয়ে, কালকে আমাদের ট্রেনের টিকিট আছে, তো কালকের আমরা ট্রেন ধরে কলকাতায় ফিরবো। তো দার্জিলিং পৌঁছাতে মোটামুটি 8:30 মতো বাজলো। 8:30 এসে একটু ঘোরাঘুরি করে মেলের আশেপাশে অনেকগুলো হোটেল দেখে, তো মহাকাল হোটেলের একটা রুম নিয়ে নিয়েছি, যে মহাকাল হোটেল একদম কেভেন্টার্সের পাশেই হচ্ছে গিয়ে মহাকাল হোটেল। আজ আমাদের ট্যুরে শেষ দিন। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে হোটেলের রিসেপশনেই লাগেজপত্র জমা দিয়ে ব্রেকফাস্ট সারতে দার্জিলিংয়ের কেভেন্টার্সে পৌঁছে গেলাম। ব্রেকফাস্ট সেরে দার্জিলিংয়ের আর এক বিখ্যাত ফুড জয়েন্ট গ্ল্যানারিজের বেকারি সেকশনে একবার ঢু মারলাম, কিছু কেনাকাটিও করে নিলাম বাড়ির জন্য সেখান থেকে। এরপরে দার্জিলিংয়ের মেলে
এদিক ওদিক ঘুরে বেশ কিছুটা সময় কাটিয়ে এবারের মতন দার্জিলিংকে বিদায় জানালাম। এখন বাজে দুপুর 1টা, আর আমরা দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি কার্শিয়াংয়ের পথে। শেয়ার গাড়িতে চলেছি। শেয়ার গাড়ির টাটা সুমোর মাঝখানের যে 4টে সিট, সেই 4টে সিট নিয়ে নিয়েছি। আমাদের টোটাল 500 রুপিস চার্জ পড়ছে। এখন বাজে 2:30, 2:15 নাগাদ আমরা কার্শিয়াং এসে পৌঁছেছিলাম। এসে একটা গাড়ি নিয়ে নিয়েছি। তো আমাদের এই যে সাইট সিন, এই সাইট সিন করানোর জন্য, তো এখানে সাইট সিন করার জন্য আমাকে 1,500 টাকা নেবে আমার কাছ থেকে। তো চিমনি গ্রাম সহ টোটাল সাইট সিন করিয়ে আমাকে আবার এই কার্শিয়াং পৌঁছে দেবে। এখান থেকে আমি শেয়ার গাড়ি করে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাব। আমরা এখন আছি চিমনি হেরিটেজ গার্ডেনে। পিছনেই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে চিমনি। এখানে ঢোকার এন্ট্রি ফি কিন্তু 20 টাকা পার পার্সন। এখানে এই চিমনিটা রয়েছে, যেটা এখন ইউজ হয় না, এটা এখন হেরিটেজ পার্ক হিসাবে বানানো রয়েছে, এটা দেখা রয়েছে। এবং একটি ভিউ পয়েন্ট আছে, যে ভিউ পয়েন্টের দিকে আমরা এখন যাব। এই ভিউ পয়েন্টে আসার রাস্তাটা কিন্তু হেভি সুন্দর। দুদিকে গাছের মাঝখান থেকে মাঝখানে বাধাই করা রাস্তা, আর সেই দিয়েই যেতে হয় হচ্ছে গিয়ে ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টে কতটা কি দেখতে পারবো জানি না, কারণ কি পুরোটাই মেঘে ঢাকা। তো চলুন ভিউ পয়েন্ট অবধি যাই, দেখি কিছু দেখা যায় কিনা। এখন চলে এসেছি আমরা ডাউহিল গার্লস স্কুলের সামনে। ভিতরে এন্ট্রি তো অ্যালাউ নেই। কোভিডের আগে এন্ট্রি করতে দিত বা ভিতরে ঢুকতে দিত, এখন কিন্তু কোভিডের পর থেকে আর ভিতরে ঢুকতে হয় না, বাইরে থেকেই দেখতে হয়। খুব সুন্দর নিরিবিলি জায়গায় স্কুলটা, এবং বেশ বড়, বিরাট স্কুলটা। ঠিক ডাউহিল গার্লস স্কুলের পাশেই রয়েছে হচ্ছে গিয়ে পাইন ট্রি বা পাইন ট্রি ফরেস্ট। তো হেঁটে এখানে আসতে পারেন, ওখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে, আমাদের বললো দেখে আসতে পারেন। আমরা এখন চলে এসেছি। খুব সুন্দর নিরিবিলি, পুরো পাইন গাছের একটা বন, দেখতে খুব সুন্দর লাগছে। ভিতরে ঢোকা যায়, ভিতরে আমরা ঢুকবো না, কারণ কি আমাদের সময় নেই। নাহলে এখানে একটু সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং তার সংলগ্ন যে চার্চ, সেই চার্চে এখন কিন্তু এন্ট্রি বন্ধ। তো বাইরে থেকেই আমরা ঢুকলাম। বাইরে থেকেই দুজন লোক দৌড়ে এলো, না যেতে দেবো না, এই ভিতরে অ্যালাউড নেই, এটা স্কুল, এটা দেখার জায়গা না। তো ঢুকতে দিল না কিছুতেই। অনেক কিছু বলে ঠলে রিকোয়েস্ট করে আমরা হেঁটে হেঁটে তাও এই চার্চ অব্দি গিয়ে দেখে এলাম। বাট ফটো ভিডিও তো একদম স্ট্রিক্টলি নট অ্যালাউড। ভিক্টোরিয়া বয়েজ স্কুলের পরে এখন চলে এসেছি হনুমান টকে। বিরাট বড় একটা হনুমানের মূর্তি, আর তার সামনেই লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং, আর পাশে রয়েছে এক হনুমানের মন্দির। তো এখান থেকে পুরো কার্শিয়াংয়ের কিন্তু একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, এটা কিন্তু এনজয় করার মতন। এখন পৌঁছে গেছি নেতাজি মিউজিয়ামে। খোলা আছে কিনা জানি না, হ্যাঁ খোলা আছে, 9:30 থেকে 4:30 অবধি খোলা থাকে। তো দেখুন নেতাজি মিউজিয়াম, আজকে নেতাজির বার্থডের দিন, নেতাজি মিউজিয়াম ভিজিট করি। এন্ট্রি ফ্রি।
পৌঁছে গেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। ভিউ তো আজকে কিছু নেই, পুরোটাই মেঘলা। তো চলুন তাও যতটুকু দেখানো যায় আপনাদের দেখাই। পৌঁছে গেছি আজকের দিনের শেষ পয়েন্ট ইগলস ক্র্যাক। 5টা প্রায় বাজতে চলেছে, কখন আমরা শেয়ার কার ধরবো, ধরে এনজিপি যাবো বুঝতে পারছি না। চলুন ছোট্ট করে এটা দেখিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো। এখন বাজে 5টা 23 আর আমরা কার্শিয়াং থেকে রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে শেয়ার গাড়িতে। 150 টাকা করে শেয়ার গাড়িতে পার হেড কস্ট পড়লো আমাদের। তো কটায় গিয়ে পৌঁছায় দেখি। 7:45-এ ট্রেন, আদৌ পাবো কিনা বুঝতে পারছি না। এটা যাবে শিলিগুড়ি থেকে আমাদের আবার কিছু একটা নিয়ে টোটো বা অটো করে আমাদের যেতে হবে এনজিপি স্টেশনে। তো চলুন, জার্নি শুরু হয়ে গেল। স্টার্ট করি জার্নি এনজিপির উদ্দেশ্যে। কার্শিয়াং থেকে 5টা 23-এ বেরিয়ে আমরা এনজিপি এসে পৌঁছালাম 7টা 10 নাগাদ। আর 7টা 45-এ আমাদের ট্রেন ছিল 12344 দার্জিলিং মেল, হলদিবাড়ি টু শিয়ালদা দার্জিলিং মেল। তো ট্রেন একটু লেট ছিল, 10 মিনিট লেটে ঢুকেছিল। 7টা 55 নাগাদ ঢুকেছে। আর এখন বাজে 8টা 5। 8টা 2-এ প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এসছে দার্জিলিং মেল। জাস্ট এনজিপি স্টেশন ছাড়লো, আমরা জাস্ট এনজিপি স্টেশনের আউটারে রয়েছি। তো চলুন, আজকে জার্নি হবে শতাব্দী প্রাচীন দার্জিলিং মেলে 12344। প্রায় 1 ঘন্টা 25 মিনিট লেট করে আমাদের 12344 দার্জিলিং মেল তার যাত্রা শেষ করলো শিয়ালদায়। তো চলে এসেছি আমাদের হোম টাউনে। এই গল্প এখানেই শেষ, এই সিরিজটা এখানেই শেষ। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।